আজ আমরা এমন এক পৃথিবীর গল্প শুনব যা আমাদের পরিচিত জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। এক ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর গল্প, যেখানে বেঁচে থাকাটাই একটা যুদ্ধ। গল্পের শুরুটা হয় খুব সাধারণ একটা দৃশ্য দিয়ে। একটা ছোট্ট ছেলে, হয়তো আপনাদের বা আমার মতোই কোনো এক বিকেলে বাড়ির সোফায় বসে তার প্রিয় কার্টুন দেখছিল। বাইরের পৃথিবীর কোলাহল থেকে দূরে তার জগৎটা তখন রঙিন আর হাসি খুশিতে ভরপুর। কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে কোন রকম পূর্বাভাস ছাড়াই টিভির পর্দাটা ঝিরঝির করে উঠল। কার্টুনের বদলে প্রতিটি চ্যানেলে ভেসে উঠল এক ভয়াবহ সংবাদ। এক অজানা ভাইরাসের আক্রমণে পৃথিবী ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। খবরে বলা হচ্ছিল এই ভাইরাসে আক্রান্ত মানুষেরা কেমন যেন পাগল হয়ে একে অপরকে কামড়ে দিচ্ছে, আর তারাও মুহূর্তেই সংক্রামিত হয়ে যাচ্ছে। তাই বারবার ঘোষণা করা হচ্ছিল সবাই যেন নিজেদের ঘরের দরজা জানালা বন্ধ করে সুরক্ষিত থাকে। এই অদ্ভুত ঘটনা দেখে বাচ্চা ছেলেটা ভয় পেয়ে যায়। সে দৌড়ে তার মায়ের কাছে সবকিছু বলতে যাচ্ছিল, কিন্তু মাঝপথেই তার বড় বোনের সাথে দেখা হয়। দুজনে মিলে যখন তাদের মায়ের কাছে পৌঁছায়, তারা দেখে যে তাদের মা তো আগে থেকে প্রচন্ড টেনশনে ছটফট করছে। তিনি তাড়াহুড়ো করে দরকারি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন আর তাদের বাবাকে ফোন করার চেষ্টা করছিলেন। তাদের বাবা জেগেন ছিলেন একজন পাইলট। অনেক চেষ্টার পর তিনি যখন ফোন ধরেন, তার গলাতেও ছিল আতঙ্ক। তিনি বলেন জম্বি ভাইরাসটা তাদের ধারণার চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। চারিদিকে শুধুই নরকীয় অবস্থা। তিনি তার স্ত্রীকে বলেন, আমার জন্য অপেক্ষা করো না, বাচ্চাদের নিয়ে এখনই শহর ছেড়ে যত দূরে পারো চলে যাও। কথা শেষ হতে না হতেই তারা বাইরে থেকে মানুষের ভয়াবহ চিৎকার শুনতে পায়। বুঝতে বাকি থাকে না যে বিপদ একদম দোরগোড়ায় এসে পড়েছে। মা আর দুই সন্তান দ্রুত গাড়িতে উঠে পড়ে সেখান থেকে পালানোর জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক তখনই একটা সংক্রামিত লোক এসে বাচ্চাগুলোর মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ছোট্ট মেয়ে অ্যাবিগেইল ভয়ে গাড়ির নিচে লুকিয়ে পড়ে, আর সেখানেই তার চোখের সামনে একটি জম্বি তার মা আর তার বড় ভাইকে কামড়ে মেরে ফেলে। অদ্ভুতভাবে সেই জম্বিটা অ্যাবিগেইলকে খেয়াল না করে সেখান থেকে চলে যায়। কিন্তু আসল ভয়ঙ্কর মুহূর্তটা তখনও বাকি ছিল। জম্বির কামড় খেয়ে অ্যাবিগেইলের মাও ততক্ষণে একটা জম্বিতে পরিণত হয়ে গেছে। সে হঠাৎ গাড়ির নিচে অ্যাবিগেইলকে দেখতে পেয়ে তাকে কামড়ানোর জন্য এগিয়ে আসে। নিজের মাকে এমন রূপে দেখে অ্যাবিগেইল জমে গিয়েছিল। ঠিক তখনই জ্যাক নামের একজন আর্মি সোলজার এসে জম্বি মাকে গুলি করে মেরে ফেলে আর অ্যাবিগেইলকে বাঁচিয়ে নেয়। জ্যাক জানতো অ্যাবিগেইলের ভয়ও আর মানুষ নেই, সেও জম্বি হয়ে যাবে। তাই এই কঠিন পৃথিবীতে একটা নির্মম সত্যি তাকে মেনে নিতে হয়। ছোট্ট অ্যাবিগেইলের কষ্ট আরো বাড়িয়ে দিয়ে সে তার ভাইকেও সেখানে গুলি করে। এরপর ঘটনা মোড় নেয় 10 বছর পর। এই 10 বছর পৃথিবীটা যেন একেবারেই বদলে গেছে। বেশিরভাগ মানুষই হয়তো মারা গেছে, নয়তো জম্বি হয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। বড় বড় শহরগুলো এখন গাছপালা আর জঙ্গলে ঢেকে গেছে। এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে জ্যাক আর অ্যাবিগেইলের মতো খুব কম মানুষই বেঁচে আছে, যারা এখনো জম্বিদের হাত থেকে নিজেদের বাঁচিয়ে সার্ভাইভ করে চলেছে। সেই ভয়ঙ্কর দিনের পর থেকে জ্যাকি অ্যাবিগেইলকে মেয়ের মতো বড় করেছে। তাই সে অ্যাবিগেইলকে এই নতুন পৃথিবীতে টিকে থাকার জন্য যা যা দরকার সবকিছু শিখিয়েছে। কিভাবে জঙ্গল থেকে পশু শিকার করতে হয়, কিভাবে জম্বিদের ভিড় থেকে নিজেকে বাঁচিয়ে বেরিয়ে আসতে হয়, এই সবকিছুই অ্যাবিগেইল ধীরে ধীরে জ্যাকের কাছে শিখছিল। জ্যাক যদি সেদিন তাকে না বাঁচাতো, তাহলে তার জীবনটাই থাকতো না। তাই জ্যাক তার কাছে ছিল বাবার মতোই। এক রাতে তারা যখন ঘুমাচ্ছিল, হঠাৎ করে জ্যাক কারো চলার শব্দ পায়। সে সঙ্গে সঙ্গেই বুঝে যায় তাদের আস্তানায় একটি জম্বি ঢুকে পড়েছে। সে সাবধানে এগিয়ে গিয়ে জম্বিটাকে গুলি করে দেয়। গত 10 বছরের অভিজ্ঞতা থেকে তারা এটা খুব ভালোভাবেই জানে যে জম্বিরা কখনো একা থাকে না, তারা সবসময় দল বেঁধে শিকার করে। তার মানে এই এলাকায় আরো জম্বি আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই জায়গাটা ছাড়তে হবে। আসলে এই 10 বছরে শুধু পৃথিবী বদলায়নি, জম্বিরাও নিজেদের অনেক বদলে ফেলেছে। আগেকার জম্বিদের মধ্যে কোনো বুদ্ধি বা অনুভূতি ছিল না, তারা ছিল শুধু জীবন্ত লাশ। কিন্তু এখনকার জম্বিরা অনেক বেশি চালাক। সেদিনের রাতটা তারা কোনো মতে সেখানে কাটিয়ে দেয়। সকাল হতেই সমস্ত জিনিসপত্র গুছিয়ে নতুন কোনো নিরাপদ জায়গার খোঁজে বেরিয়ে পড়ে। যাতায়াতের জন্য তারা ঘোড়া ব্যবহার করত। বেশ কিছুটা পথ যাওয়ার পর যখন তারা একটা পাহাড়ের উপরে ওঠে, তখন দূর থেকে একজনকে দেখতে পায়। লোকটি একদল জম্বির হাতে আটকা পড়েছে এবং বাঁচার জন্য মরিয়া হয়ে গুলি চালাচ্ছে। এই পৃথিবীতে এখন মানুষের সংখ্যা এতই কম যে একজন
একজন আরেকজনকে সাহায্য করাটা খুবই জরুরি। তাই জ্যাক আর অ্যাবিগেইল উপর থেকে জম্বিগুলোকে গুলি করে মারতে শুরু করে। জ্যাক এতদিন অ্যাবিগেইলকে যা যা শিখিয়েছে আজ যেন তারই একটা পরীক্ষা ছিল। অ্যাবিগেইলও খুব মনোযোগ দিয়ে একটার পর একটা জম্বিকে টার্গেট করছিল, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে তার একটা গুলি ভুল করে সেই লোকটির গায়ে লেগে যায়। এই ঘটনায় জ্যাক অ্যাবিগেইলের উপর প্রচন্ড রেগে যায়। তারা কোনো মতে বাকি জম্বিদের মেরে লোকটির কাছে ছুটে যায়, কিন্তু গুলিটা লোকটির ঠিক বুকের মধ্যে লেগেছে এবং এতটাই রক্তক্ষরণ হচ্ছে যে তাকে বাঁচানো আর সম্ভব ছিল না। লোকটি যন্ত্রণায় ছটফট ছটফট করছিল। তার এই কষ্ট দেখে জ্যাক আর সহ্য করতে পারে না। সে তাকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য সেখানেই মেরে ফেলে। এরপর তারা তার ব্যাগ থেকে কিছু দরকারি জিনিসপত্র বের করে নেয়, কিন্তু তারা জানতো না যে এই লোকটা একা ছিল না। হঠাৎই সেখানে 3টি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামা লোকগুলো তাদের সঙ্গীর শরীরে গুলির দাগ দেখে বুঝে ফেলে তাকে জম্বিরা নয়, বরং জ্যাক আর অ্যাবিগেইল মেরেছে। তারা সঙ্গে সঙ্গে জ্যাকদের দিকে বন্দুক তাক করে। তাদের দলে মেগান নামের একজন গর্ভবতী মহিলা আর তার স্বামী ডেভিডও ছিল। তারা রাগে ফুঁসছিল। তাদের মনে হচ্ছিল জিনিসপত্র লুট করার জন্যই জ্যাকরা তাদের সঙ্গীকে খুন করেছে। যদিও জ্যাক আর অ্যাবিগেইল বারবার বোঝানোর চেষ্টা করছিল যে তারা ইচ্ছা করে লোকটিকে মারেনি, বরং তাকে বাঁচাতেই চেয়েছিল। জ্যাক তাদের সতর্ক করে বলে, আমাদের এখনই এখান থেকে যেতে হবে। গুলির শব্দ শুনে আশেপাশের সব জম্বি এদিকেই ছুটে আসছে, কিন্তু সেই দলের কেউ জ্যাকের কথা শুনতেই রাজি ছিল না। তারা তর্ক চালিয়ে যাচ্ছিল, আর কিছুক্ষণের মধ্যেই যা হওয়ার তাই হলো। শত শত জম্বি দ্রুত গতিতে তাদের দিকে তেড়ে আসতে লাগলো। তারা শুধু একদিক থেকে নয়, বরং চারিদিক থেকে তাদের ঘিরে ফেলছিল। তখন পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। যদিও প্রত্যেকের কাছেই অস্ত্র ছিল, কিন্তু এতগুলো শক্তিশালী আর দ্রুতগতির জম্বির সাথে পেরে ওঠা অসম্ভব ছিল। একটাকে মারতে না মারতেই আরেকটা এসে ঝাঁপিয়ে পড়ছিল। ভয়াবহ এই লড়াইয়ের পর শেষ পর্যন্ত জ্যাক, অ্যাবিগেইল আর ওই দলটা থেকে শুধু ডেভিড আর তার স্ত্রী মেগানি বেঁচে ফেরে। তারা 4 জন মিলে কোনো মতে একটা গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মাঝপথে তাদের গাড়িটাও বন্ধ হয়ে যায়। তবে স্বস্তির বিষয় হলো তারা ততক্ষণে অনেকটা দূরে চলে এসেছে। জ্যাক ডেভিড আর মেগানকে বলে যে তারা এবার আলাদা হয়ে যাবে, যেহেতু তাদের দলের লোকেরা নিজেদের ভুলেই মারা গেছে। তাই জ্যাক তাদের কাছ থেকে কিছু অস্ত্র নিয়ে অ্যাবিগেইলের সাথে সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় ডেভিড আর মেগান তাদের পিছু পিছু আসছে। অর্থাৎ এই অসহায় অবস্থায় তারা জ্যাকদের সাথেই থাকতে চায়। জ্যাক আর অ্যাবিগেইলও এতে আপত্তি করে না। এরপর তারা সবাই মিলে পায়ে হেঁটে অনেকটা পথ পেরিয়ে একটা ছোট্ট শহরের মতো জায়গায় পৌঁছায়। সেখানে থাকার মতো একটা বাড়ি পেয়ে যায় এবং ঠিক করে আজকের রাতটা সেখানেই কাটাবে। সারাদিন কিছু না খাওয়ায় সবারই প্রচন্ড খিদে পেয়েছিল, তাই প্রথমে তারা অল্প কিছু খাবার খেয়ে নেয়। এরপর তারা বাড়িটার চারপাশে একটা ফাঁদ পেতে রাখে, যাতে কোনো জম্বি এলে তারা টের পায়। একটু স্থির হয়ে বসার পর তারা সবাই মিলে একটা পরিকল্পনা করতে শুরু করে। জ্যাক তাদের একটা ম্যাপ দেখিয়ে বলে, এখান থেকে কিছুটা দূরে একটা বুট ক্যাম্প আছে, যেখানে তাদের মতো আরো অনেক সার্ভাইভার একসাথে থাকে। যেহেতু মেগান শিগগিরই বাচ্চার জন্ম দেবে, তাই তাদের সেই ক্যাম্পে যাওয়াটা খুবই দরকার। এতে ডেভিড ও মেগানের একটা গতি হবে। জ্যাক জানায় এর চেয়ে বেশি সাহায্য করা তার পক্ষে সম্ভব নয়। এই বলে জ্যাক সেখান থেকে চলে গেলে অ্যাবিগেইল তার পিছু পিছু যায়। সে জ্যাকের উপর প্রচন্ড রেগে ছিল, কারণ সে জানতো একা ডেভিডের পক্ষে গর্ভবতী মেগানকে নিয়ে অত দূরে যাওয়া সম্ভব নয়। তাই জ্যাকেরই উচিত তাদেরকে সাহায্য করা। জ্যাক তাকে বোঝানোর চেষ্টা করে এই সময়ে অন্যের জন্য নিজেদের জীবন ঝুঁকিতে ফেলাটা বোকামি। সে সাফ জানিয়ে দেয় সকাল হলেই তারা ডেভিড আর মেগান থেকে আলাদা হয়ে যাবে। অন্যদিকে বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর একদল জম্বি তাদের ট্র্যাক করতে করতে জঙ্গলের মধ্যেই ফেলে আসা সেই গাড়িটা পর্যন্ত পৌঁছে যায়। আর এখন তারা সেই বাড়িটার দিকে আসছিল, যেখানে জ্যাকরা আশ্রয় নিয়েছে। কারণ তোমাদের তো আগেই বলেছি, এখনকার জম্বিরা অনেক চালাক। তারা সহজেই মানুষের আস্তানা খুঁজে বের করতে পারে। সকালবেলা অ্যাবিগেইল মন খারাপ করে বাড়িটার ছাদে গিয়ে বসে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ তার পেছন থেকে 2টো জম্বি এসে আক্রমণ করে। তবে জ্যাক তাকে লড়াইয়ের জন্য তৈরি করে রেখেছিল, তাই সে একটা জম্বিকে মেরে ফেলে আরেকটার থেকে দৌড়ে পালাতে থাকে। সে ইচ্ছা করে জম্বিটাকে নিজের পেছন পেছন তাড়িয়ে এনে ছাদ থেকে নিচে ফেলে দেয়। অ্যাবিগেইল সবকিছু ভালোভাবে শিখছে দেখে
জ্যাক মনে মনে খুবই খুশি হয়। তবে তাদের বুঝতে বাকি থাকে না যে বাকি জম্বিরাও এইদিকেই আসছে, তাই দ্রুত এখান থেকে বের হতে হবে। ভাগ্য ভালো যে কিছু জম্বি তাদের পাতা ফাঁদে আটকে যায়, আর এই সুযোগে চারজনই সেখান থেকে পালাতে সক্ষম হয়। ডেভিড অনবরত জ্যাকের কাছে সাহায্য চাইছিল, যেন জ্যাক তাদের সেই ক্যাম্প পর্যন্ত পৌঁছে দেয়। তখন অ্যাবিগেইল একটা বুদ্ধি দেয়। সে যেহেতু ছোটবেলায় এই শহরে থাকতো, তাই এখানকার সবকিছুই তার চেনা। এখান থেকে কিছুটা দূরে একটা এয়ারপোর্ট আছে, যেখানে অনেক ছোট ছোট হেলিকপ্টার থাকে। তারা যদি সেখানে গিয়ে একটা সচল হেলিকপ্টার পেয়ে যায়, তাহলে খুব সহজেই এই জায়গাটা ত্যাগ করতে পারবে। জ্যাকের মনে অবশ্য সন্দেহ ছিল। প্রথমত, এত বছর পর সেখানে কোনো প্লেন বা হেলিকপ্টার ভালো অবস্থায় আছে কিনা, আর দ্বিতীয়ত এই দুজনের জন্য এত বড় ঝুঁকি নেওয়াটা ঠিক হবে কিনা। অ্যাবিগেইল বলে, আমরা প্লেনটা নিজেদের জন্য রাখবো, যেটা পরেও আমাদের অনেক কাজে আসবে। জ্যাক বুঝতে পারে অ্যাবিগেইল এই দম্পতিকে সাহায্য না করে ছাড়বে না, তাই সে অনিচ্ছা সত্ত্বেও তাদের সাথে এয়ারপোর্টের দিকে এগোতে থাকে। রাস্তায় তারা একটা পরিত্যক্ত হুইল চেয়ার পেয়ে যায়, যেটার সাহায্যে তারা মেগানকে নিয়ে যেতে থাকে। খুব অল্প সময়ের মধ্যেই তারা এয়ারপোর্টে পৌঁছে যায়, আর সৌভাগ্যবশত ভেতরে তারা একটা প্যাসেঞ্জার প্লেনও পেয়ে যায়। এটা দেখে তারা সবাই খুবই খুশি হয়। কিন্তু সমস্যা হলো, প্লেনটা কোনোভাবেই স্টার্ট হচ্ছিল না। ডেভিড প্লেনটা ঠিক করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে জ্যাক আর অ্যাবিগেইল সেখানকার সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ারে ওঠে, চারপাশের পরিস্থিতি দেখার জন্য। তারা দেখতে চেয়েছিল আশেপাশে জম্বিদের অবস্থা কেমন। এদিকে ডেভিড অনেক চেষ্টা করার পরেও যখন প্লেনের ইঞ্জিন স্টার্ট করতে পারে না, তখন তার নিজের উপরে ভীষণ রাগ হয়। সে রাগে গিয়ে দেওয়ালে নিজের হাত দিয়ে আঘাত করতে থাকে। আর ঠিক তখনই ওয়াচ টাওয়ার থেকে অ্যাবিগেইল দূরবীনের সাহায্যে দেখতে পায় বহুদূর থেকে শত শত জম্বির একটা বিশাল দল দৌড়ে তাদের দিকে আসছে। তাদের সংখ্যা এতটাই বেশি ছিল যে তাদের সাথে লড়াই করাটা ছিল আত্মহত্যার শামিল। তারা দ্রুত নিচে গিয়ে ডেভিড আর মেগানকে সতর্ক করে যে এখনই এখান থেকে বের হতে হবে। কিন্তু প্লেন তো এখনো স্টার্ট হয়নি, তাই জ্যাক আর অ্যাবিগেইল একদিকে জম্বিদের দিকে গুলি চালাতে শুরু করে, যাতে তারা কিছুটা সময় পায়। একদম শেষ মুহূর্তে যখন জম্বিরা প্রায় তাদের কাছাকাছি চলে এসেছে, ঠিক তখনই প্লেনটা অবশেষে স্টার্ট হয়ে যায়। তারা চারজন প্লেনে উঠে টেক অফ করতে থাকে, কিন্তু প্লেনটার গতি অনেক কম থাকায় জম্বিরা প্রায় তাদের ধরেই ফেলছিল। জ্যাক প্লেনটাতে কোনো মতে আঁকাবাঁকা চালিয়ে তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করে। এরপরও একটা জম্বি লাফিয়ে প্লেনের গেট পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু যখনই সে ভেতরে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই জ্যাক তাকে গুলি করে নিচে ফেলে দেয়। আর অবশেষে তারা কোনো মতে প্লেনটিকে নিয়ে আকাশে উঠতে সক্ষম হয়। প্লেনে করে তারা ক্যাম্পের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পরই একটা নতুন বিপদ দেখা যায়। প্লেনের ইঞ্জিনটা 10 বছরের পুরনো হওয়ায় চালু হলেও সেটার তাপমাত্রা সাংঘাতিকভাবে বেড়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে এবং প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে থাকে। এই ঘটনায় সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়, আর প্লেনটা নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে পড়তে শুরু করে। তবে জ্যাক মাথা ঠান্ডা রেখে প্লেনটিকে সোজা একটা বড় গাছের উপর ক্র্যাশ করায়, যাতে সরাসরি মাটিতে পড়ে কেউ গুরুতর আহত না হয়। তার পরিকল্পনা সফল হয় এবং চারজনই সুরক্ষিতভাবে প্লেন থেকে বেরিয়ে আসে। কিন্তু ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। তাদের দ্রুত রাত কাটানোর জন্য একটা নিরাপদ জায়গা খুঁজে বের করতে হবে। তারা কাছাকাছি একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে আশ্রয় নেয় এবং হিসাব করে বুঝতে পারে তাদের ক্যাম্পে পৌঁছাতে এখনো প্রায় 2 দিন সময় লাগবে। অর্থাৎ বোট ক্যাম্পটা এখান থেকে এখনো বেশ দূরে। তবুও জ্যাক ডেভিড ও মেগানকে কথা দেয় যে যত দেরি হোক না কেন সে অবশ্যই তাদের দুজনকে সেখানে পৌঁছে দিয়ে আসবে। আসলে জ্যাকের ভেতরে ভেতরে ডেভিড ও মেগানের জন্য মায়া জন্মে গিয়েছিল। সে নিজেকে বাইরে থেকে যতটা কঠোর দেখায়, ভেতর থেকে সে ঠিক ততটাই নরম মনের একজন মানুষ। এরপর জ্যাক মেগানকে কিছু খাবার খেতে দেয় এবং নিজের জীবনের এক মর্মান্তিক গল্প শোনায়। সে বলে, আজ থেকে প্রায় 10 বছর আগে যখন এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছিল, তখন আমার জীবনে শুধু আমার স্ত্রী ছিল। ভাইরাসের খবর পেয়ে আমি তাকে বাঁচানোর জন্য ছুটে যাই, কিন্তু আমার পৌঁছানোর আগেই সে পুরোপুরি একটা জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। সে আমাকে আক্রমণ করতে আসছিল, আর এক পর্যায়ে বাধ্য হয়ে আমাকে নিজের স্ত্রীকেই গুলি করতে হয়েছিল। সেটাই ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। এরপর থেকে সে নিজেকে আর ক্ষমা করতে পারেনি। সবসময় নিজেকে একটা পশুর মতো মনে হতো। কিন্তু যখন থেকে তার জীবনে অ্যাবিগেইল আসে, তখন থেকে সে ধীরে ধীরে নিজেকে বদলাতে শুরু করে। সে যেন শুধুমাত্র অ্যাবিগেইলের জন্য নতুন করে বাঁচতে শিখেছে।
অ্যাবিগেইল এখন তার কাছে সবকিছু, তাই সে কোনোভাবেই অ্যাবিগেইলকে বিপদে ফেলতে চায় না। ওদিকে ডেভিড একা একটা জায়গায় গিয়ে বন্দুকটা নিজের মাথায় রেখে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর তখনই গল্পে প্রকাশ পায় যে অনেক আগেই তার শরীরে একটা জম্বির আঁচড় লেগেছিল, তাই সে ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছিল। আঁচড়টা ছোট হয়, তার পরিবর্তনটাও খুব ধীরে হচ্ছিল। সে নিজেকে মারতে গিয়েও পারে না, বরং সিদ্ধান্ত নেয় সে তার স্ত্রী মেগানকে ক্যাম্পে পৌঁছে দিয়েই দূরে কোথাও চলে যাবে আর নিজেকে শেষ করে দেবে। পরদিন সকালে তারা ফ্যাক্টরি থেকে বেরিয়ে আবার ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। তারা একটা শান্ত জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছিল, কিন্তু ডেভিডের শরীরের অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছিল। তার হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু সে তার সংক্রামিত হওয়ার বিষয়টা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। যদিও এই ব্যাপারে কেউ কিছু বুঝতে না পারলেও জ্যাকের ডেভিডের উপর সন্দেহ হচ্ছিল। তার মনে হচ্ছিল ডেভিড কিছু একটা লুকাচ্ছে। অ্যাবিগেইল যখন মেগানকে নিয়ে একটু সামনে এগিয়ে যায়, তখন জ্যাক ডেভিডকে এক পাশে টেনে নিয়ে আসে। জ্যাক সরাসরি বলে, আমি দেখেই বুঝেছি তুমি জম্বিতে পরিণত হচ্ছ। ডেভিড তখন তাকে অনুরোধ করে বলে সে কাউকে আঘাত করবে না, সে শুধু মেগানকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিতে চায়। তার এই আকুতি দেখে জ্যাক তাকে একটা সুযোগ দেয়। কিছু দূর যাওয়ার পর তারা একটা বাড়ি দেখতে পায়, যেটার ভেতরে আলো জ্বলছিল। তার মানে এখানে কেউ না কেউ থাকে। জ্যাক সামনে গিয়ে নিশ্চিত হয়ে যায় এখানে কোনো বিপদ আছে কিনা। সে বাড়ির সামনে গিয়ে জোরে জোরে সাহায্য চেয়ে চিৎকার করতে থাকে এবং বলে যে তাদের সাথে একজন গর্ভবতী মহিলা আছে, তারা শুধু একটা রাতের জন্য আশ্রয় চায়। এই কথা শুনে নর্ডান নামের এক লোক বন্দুক হাতে বাইরে বেরিয়ে আসে। সে আশ্রয় দেওয়ার জন্য একটা শর্ত দেয়, তাদের সমস্ত অস্ত্র বাইরে রেখে আসতে হবে। এই মুহূর্তে জ্যাকদের কাছে এই শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই তারা রাজি হয়ে যায়। এরপর নর্ডান তাদের সবাইকে ভেতরে স্বাগত জানায় এবং নিজের ব্যাপারে বলতে শুরু করে। নর্ডান জানায় সে একসময় একজন বড় বিজ্ঞানী ছিল, আর তাই তার বাড়িতে এখনো বিদ্যুৎ আছে। বাড়ির ভেতরে নানা রকমের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। এরপর নর্ডান তাদের সবাইকে খাবার খেতে দেয়, আর সেই খাবারগুলো ছিল অনেক দামি, যেগুলো এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে পাওয়া প্রায় অসম্ভব। তারা সবাই প্রায় পাগলের মতো খাবার খেতে থাকে। খাওয়া শেষে নর্ডান তাদের জন্য দামি ড্রিঙ্কসও নিয়ে আসে। তারা অবাক হয়ে যায় যে এমন পরিস্থিতিতে নর্ডানের কাছে এসব কিভাবে আছে। নর্ডান জানায় সে তার রিসার্চের মাধ্যমে বাড়ির ভেতরেই সবকিছু উৎপাদন করছে। সে আরো বলে জম্বি ভাইরাস আসার অনেক আগেই সে এই বাড়িতে চলে এসেছিল, কারণ মানুষের কোলাহল তার একদমই পছন্দ ছিল না। জম্বি ভাইরাস আসার পরেও তার জীবনে তেমন কোনো পরিবর্তন ঘটেনি, বরং সে এই ভাইরাসকে বেশ ইতিবাচক ভাবেই দেখে। তার মতে মানুষ অনেক বেশি স্বার্থপর হয়ে গেছিল, তারা নিজেদের স্বার্থের জন্য একে অপরকে মেরে ফেলতো, এমনকি পৃথিবীরও ক্ষতি করত। তাই জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ায় পৃথিবী আবার সবুজ হয়ে উঠছে, সবকিছু বিশুদ্ধ হয়ে যাচ্ছে। নর্ডানের কথা অনুযায়ী জম্বিরা হলো মানুষের আপডেটেড ভার্সন। তারা উন্নয়নের জন্য নয়, বরং নিজেদের খাবারের জন্য লড়াই করে। নর্ডানের এসব কথা শুনে বাকিরা ভেতরে ভেতরে রেগে গেলেও শুধু একটা রাত কাটাবে বলে চুপ করে থাকে। ডেভিড তখন বাথরুমে যাওয়ার বাহানা করে, কারণ ততক্ষণে জম্বি ভাইরাসটা তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। সে কোনো মতেই নিজেকে সামলে যখন বাইরে ফিরে আসে, তখন এক অবাক করা দৃশ্য দেখে। তার 3 সাথী টেবিলে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে নর্ডান। ডেভিড ভয় পেয়ে যায়। নর্ডান তখন বলতে থাকে যে সে তাদের উপর তার নতুন একটা আবিষ্কার পরীক্ষা করবে। সে তার হাতে এক বিশেষ ধরনের ডিভাইস পড়েছিল, যার মাধ্যমে সে জম্বিদের নিয়ন্ত্রণ করতে পারে। ডেভিড যেহেতু একজন হাফ জম্বি হয়ে গিয়েছিল, তাই সে ওই ডিভাইসের শক্তির কারণে নর্ডানের কিছুই করতে পারে না। নর্ডান আসলে অনেক বছরের গবেষণার মাধ্যমে এই ডিভাইসটি বানিয়েছে, যেটা থেকে এক ধরনের রেডিয়েশন বের হয়, যার কারণে জম্বিরা তার কাছে আসতে পারে না। সে এই ডিভাইস দিয়ে পুরো দুনিয়ার রাজা হওয়ার স্বপ্ন দেখছিল। সে 4 জনকে বেসমেন্টে বেঁধে রাখে। কিছুক্ষণ পর সবার যখন হুঁশ ফেরে, তখন নর্ডান আসল সত্যিটা বলে। তার স্ত্রী অনেক আগেই জম্বি হয়ে গেছে, আর সে এখানে আসা প্রত্যেক সার্ভাইভারকে ধরে এনে তার স্ত্রীকে খেতে দেয়, যাতে সে বেঁচে থাকে। নিজের স্ত্রীর উপর পরীক্ষা নিরীক্ষা করেই সে এই ডিভাইসটা বানিয়েছে। এখানেই মেগান অবশেষে জানতে পারে যে তার স্বামী ডেভিড সংক্রামিত। নর্ডান তখন খাঁচা থেকে তার জম্বি স্ত্রীকে বের করে দেয় এবং ডিভাইস দিয়ে তাকে আদেশ দেয় যাতে সে এই 4 জনকে খেয়ে ফেলে। কিন্তু নর্ডান এটা খেয়াল করেনি যে জ্যাক আর অ্যাবিগেইল সাধারণ মানুষ নয়, তারা পোরখা ফাইটার। নর্ডানের স্ত্রী তাদের কামরাতে আসতেই তারা সবাই মিলে তাকে লাথি মারতে শুরু করে। এর মধ্যে ডেভিড নিজেকে ছাড়িয়ে নেয় এবং নর্ডানের স্ত্রীকে মেরে ফেলে বাকিদের মুক্ত করে। এরপর জ্যাক রেগে গিয়ে নর্ডানকে মারতে যায়, কিন্তু নর্ডান পেছনের
রাস্তা দিয়ে পালিয়ে যায়। চারজন তাদের জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং সৌভাগ্যক্রমে নর্ডানের গাড়িটা পেয়ে যায়। কিন্তু গাড়ির শব্দ শুনে অসংখ্য জম্বি তাদের পিছু নেয়। এক পর্যায়ে তাদের গাড়ি থামাতে হয়। তারা গুলি করে জম্বিদের আটকানোর চেষ্টা করে, কিন্তু জম্বিদের সংখ্যা এত বেশি ছিল যে তাতে কোনো লাভই হচ্ছিল না। তখন ডেভিড এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে বাকিদের পালিয়ে যেতে বলে এবং জম্বিদের মনোযোগ নিজের দিকে নেয়। এটা করার জন্য গাড়ি থেকে নেমে যায়, কারণ সে জানতো সে তো এমনিতেও আর বেশিক্ষণ মানুষ থাকবে না। কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা জম্বি এসে তাকে সেখানেই মেরে ফেলে। জ্যাক তখন মেগানকে কোলে তুলে নিয়ে সামনের দিকে দৌড়াতে থাকে, আর অ্যাবিগেল জম্বিদের আটকানোর চেষ্টা করে। এভাবে অনেকটা পথ দৌড়ে আসার পর তারা অবশেষে বোট ক্যাম্পের একদম কাছে চলে আসে। জ্যাক আর অ্যাবিগেল চিৎকার করে সেখানকার সৈন্যদের কাছে সাহায্য চাইতে থাকে, কারণ তাদের পেছনে তখনও অনেক জম্বি ধেয়ে আসছিল। সৈন্যরা তাদের আওয়াজ শুনতে পায়। বোট ক্যাম্পে থাকা দুজন স্নাইপার দূর থেকে জম্বিদের গুলি করে আটকাতে থাকে। ক্যাম্পের মাঝখানে একটা নদী থাকায় একটি বোট তাদের নিতে আসে, আর অবশেষে তিনজনই ক্যাম্পে ঢুকতে সক্ষম হয়। এখানকার মানুষরা একটা বিশাল জাহাজে থাকতো। এখানে মেগানের ডেলিভারি করানো যাবে। সকাল হতেই সেই বিজ্ঞানী নর্ডানকে দেখানো হয়। সে তার আস্তানার আশেপাশে মৃত জম্বিদের দেখে প্রচন্ড রেগে যায়। তার স্ত্রী, যার সাহায্যে সে দুনিয়ায় রাজত্ব করার স্বপ্ন দেখছিল, সেও মারা গেছে। নর্ডান তখন বাকি জম্বিদের তার ডিভাইসের সাহায্যে নিয়ন্ত্রণ করে সেই ক্যাম্পের দিকে রওনা দেয় প্রতিশোধ নেওয়ার জন্য। অন্যদিকে জ্যাক ক্যাম্পের লিডারকে ধন্যবাদ জানায়, কারণ তারা মেগানের খুবই যত্ন নিচ্ছিল। জ্যাক অ্যাবিগেলকে বলে তাদের মিশন শেষ হয়েছে, কাল সকালেই তারা এখান থেকে চলে যাবে, কারণ সে অ্যাবিগেলকে এই ক্যাম্পে রেখে দুর্বল বানাতে চায় না। কিন্তু অ্যাবিগেল এতে রেগে যায়। 10 বছর ধরে জ্যাকের সাথে এদিক ওদিক ঘুরে বেড়ানোর পর সে এখন এখানেই শান্তিতে থাকতে চায়। তারা এখন এসব নিয়ে তর্ক করছিল। ঠিক তখনই একজন মহিলা এসে খবর দেয় যে মেগান একটি সুস্থ বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু তার নিজের শারীরিক অবস্থা খুবই খারাপ। হয়তো সে আর সন্ধ্যা পর্যন্ত বাঁচবে না। জ্যাক মেগানের সাথে দেখা করতে যায়। মেগান খুশি ছিল যে তার বাচ্চাটা এই পৃথিবীতে আসতে পেরেছে। সে মারা যাওয়ার আগে তার বাচ্চার দায়িত্ব জ্যাককে দিয়ে যায়। ওদিকে অ্যাবিগেলের সাথে ধীরে ধীরে ক্যাম্পের বাকিদের বন্ধুত্ব হতে থাকে। সেখানকার একটা ছেলে অ্যাবিগেলকে একটা জরুরি রাস্তা দেখিয়ে দেয়, যেটা দিয়ে কোনো বিপদ হলে পালানো যাবে। সকাল হতেই নর্ডান তার জম্বি বাহিনী নিয়ে জাহাজে হামলা করে। তার আদেশে জম্বিরা ক্যাম্পের মানুষদের কামড়াতে শুরু করে। জ্যাক আর অ্যাবিগেল মিলে জাহাজের মানুষদের বের করতে থাকে। নর্ডান অ্যাবিগেলকে একটা ঘুষি মেরে ফেলে দেয়। জম্বিদের জ্যাকের পিছনে লেলিয়ে দেয়। জ্যাক একটা গর্তে পড়ে যায়, কিন্তু আহত হওয়া সত্ত্বেও জম্বিটাকে মেরে ফেলে। নর্ডান সেখানে জ্যাককে মারতে থাকে, কিন্তু জ্যাক সুযোগ বুঝে নর্ডানকে একটা ঘুষি মারে এবং তার হাতে থাকা ডিভাইসটার উপর বারবার আঘাত করতে থাকে। অনেকগুলো আঘাতের পর অবশেষে ডিভাইসটা নষ্ট হয়ে যায়। আর তখন যে জম্বিদের নর্ডান নিয়ে এসেছিল, তারা সবাই নর্ডানের উপরেই আক্রমণ করে এবং তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। এদিকে জম্বিদের থেকে পালানোর সময় অ্যাবিগেল একটা জম্বির হাতে নিজের নামের একটা ব্যান্ড দেখতে পায়, আর সেই জম্বিটার পকেটে থাকা ছবি দেখে সে বুঝতে পারে এটা তার আসল বাবা, যে কিনা 10 বছর আগে তাদের শহর ছেড়ে চলে যেতে বলেছিল, কিন্তু সে এখন আর মানুষ নেই। যাই হোক, অ্যাবিগেল এই কঠিন সত্যিটা মেনে নিয়ে সবাইকে নিয়ে বাইরে চলে আসে, আর তখনই পুরো জাহাজটাকে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়া হয়। কিন্তু অ্যাবিগেলের জম্বি বাবা কোনোভাবেই তাদের পিছু পিছু চলে আসে এবং জ্যাককে আক্রমণ করে। অ্যাবিগেলের হাতে তখন একটা বন্দুক ছিল। তার সামনে তার আসল বাবা, যে এখন একটা জম্বি। তার পালক বাবা জ্যাককে কামড়ানোর চেষ্টা করছে। এই মুহূর্তে অ্যাবিগেলকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়। জ্যাককে বাঁচাতে হলে তার নিজের বাবাকেই গুলি করতে হবে, আর সে ঠিক তাই করে, ঠিক যেমনটা 10 বছর আগে জ্যাককে তার স্ত্রীর সাথে করতে হয়েছিল। সবকিছু শেষ হওয়ার পর জ্যাক আর অ্যাবিগেল সিদ্ধান্ত নেয় যতক্ষণ না ক্যাম্পের মানুষেরা নতুন কোনো ঠিকানা খুঁজে পাচ্ছে, ততক্ষণ তারা তাদের সাথেই থাকবে। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই জম্বিময় গল্পটা? আশা করি ভালো লেগেছে। নতুন কোনো গল্প পেতে আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।